ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেকে তোমরা এই বিষয়ে আমাকে কোশ্চেন করেছো, তো তার রেসপেক্টে আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই ভিডিওটা অবশ্যই দেখবে। আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে 2022 একটা ডিএলএড কেস চলছে। তো বিষয় হলো সেই কেসের নেক্সট হিয়ারিং ডেট আমরা জানি 12/1/2024, এবং সেই দিন যদি শুনানি হয় এবং কেসটা স্টেটা যদি উঠে যায়, তো 11,765 প্যানেল প্রকাশে কি আর কোনো সমস্যা থাকছে? তো সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর তার সাথে আলোচনা করব 22 স্টেট পাসদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অবশ্য 22 স্টেট পাসটাও এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরাও কিন্তু উপকৃত হবে। তো প্রথমেই বলি, এই প্যানেল প্রকাশের ক্ষেত্রে সর্বপ্রথম সমস্যা হচ্ছে 2022 কেসটা, অর্থাৎ 2022 স্টেটা। 2022 স্টে উঠে গেলে কিন্তু আর কোনো রকম সমস্যা নেই এই প্যানেল প্রকাশের ক্ষেত্রে, প্রথমে বলে নিলাম। এবার বলি, অনেকেই বলছো যে ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশান মামলা যতদিন না মিটবে ততদিন পর্যন্ত এই প্যানেল প্রকাশ করতে পারবে না, বা এনআইএস ডিএলএড নিয়ে কোনো রকম নেক্সট পদক্ষেপ না হওয়া পর্যন্ত এই প্যানেল প্রকাশ হবে না। তো প্রথমেই বলি যে এতটা জোর দিয়ে এরকম কথা বলার কিছু নেই, কারণ জাজমেন্ট কথা বলবে কি হবে না হবে। প্রথমে বলি, প্যানেল প্রকাশের ক্ষেত্রে কোনো রকম বাধা থাকবে না যদি স্টেটা উঠে যায়। আর ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশান কোনো প্রভাব ফেলবে না, এনআইএস ডিএলএডও কোনো প্রভাব ফেলবে না, এটা বলে নেবে। এবং কেন ফেলবে না সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, ডিএলএড ভার্সেস বিএডের যে ক্লারিফিকেশান, এটাতে কোনো স্টে নাই। আমি বারবারই বলি যে স্টে না থাকলে কোনো নিয়োগ প্রক্রিয়া আটকাতে পারে না। যখন কোনো কোর্টের বিচারপতি স্টে দেবে কোনো নিয়োগের উপরে, তখনই সেই নিয়োগটা আটকে যেতে পারে। এই যে 11,765-তে 2022 স্টে আসে বলেই প্যানেলটা হচ্ছে না, কিন্তু ডিএলএড ভার্সেস বিএড ক্লারিফিকেশানে কোনো স্টে নেই, এটার কিন্তু কোনো রকম প্যানেল প্রকাশে বাধা দিতে পারে না। এনআইএস ডিএলএডের ক্ষেত্রে একই, এটা তো ক্লারিফিকেশান কেসটা রিভিউ পিটিশন কেসটাও এখনও দাখিল হয়নি, এনআইএস ডিএলএডের রিভিউ পিটিশন কেসটাও দাখিল হয়নি। সেই জায়গা থেকে তো এনআইএস ডিএলএডের কোনো এই নিয়োগে বাধা দেওয়ার প্রশ্নই আসে না, প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে, এনআইএস ডিএলএডের গতকালের আপডেট আমি একটা দিয়েছিলাম, যদিও এই আপডেটটার সত্যতা আমি যাচাই করতে পারিনি, তবুও তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে নোটিফিকেশানটা দেখছো, এই নোটিফিকেশানটা এনআইএস ডিএলএডের হচ্ছে যে জাজমেন্ট হয়েছিল, সেই জাজমেন্টের রেসপেক্টে এনসিটি যে তোমরা বলছিলে যে কোনো রকম দেয়নি, মানে নোটিফিকেশান তাদের ওয়েবসাইটে আপলোড করেনি, এটা সত্য কথা। কিন্তু এইটা তাদের প্রত্যেকটা নোডাল অফিসারকে সেন্ড করেছে গতকালকে, দেখতে পাচ্ছ 14/12/2023 প্রত্যেকটা নোডাল স্টেটের যে নোডাল অফিসার আছে সেই অফিসারকে কিন্তু সেন্ড করে দিয়েছে যে তারা কিন্তু 28/11/2023 যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে কিন্তু মান্যতা দিয়েছে। যদিও এটা আমি বললাম সত্যতা কিন্তু আমি যাচাই করিনি, আমি এটা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, সম্পূর্ণ বললাম। তবুও এটা সত্যতা বিচার করার আমার দরকার নেই, কিন্তু তবুও বলবো যে এনআইএস ডিএলএডের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এখন বিষয় হচ্ছে, তাহলে এনআইএস ডিএলএড এই নিয়োগে কোনো রকম সমস্যা করছে না, এবং বিএড ভার্সেস ডিএলএড যে ক্লারিফিকেশান, সেই ক্লারিফিকেশান যদি জাজমেন্ট প্যানেলের আগে আসে তবে কোনো রকম প্রভাব ফেলতে পারে। দেখা যাচ্ছে যে প্যানেল প্রকাশের আগে ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশান আসলো, সেক্ষেত্রে বিএড কোনোভাবে বিএড জিতে গেল, সেই জায়গা থেকে কিন্তু প্যানেলে তারা ঢুকে যাবে। কিন্তু যদি তারা হেরে যায় তো অবশ্যই তো প্যানেলে কোনোভাবে আসতে পারছে না। কিন্তু যদি তারা জাজমেন্টটা যদি প্যানেলের আগে না নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্যানেল বিএড ছাড়াই বেরিয়ে যাবে, অর্থাৎ ফ্রেশ ডিএলএড, অর্থাৎ এনআইএস ডিএলএড বাদ যাবে এবং বিএড বাদ যাবে, একদম ফ্রেশ ডিএলএড, অর্থাৎ রেগুলার ডিএলএডরা কিন্তু এই নিয়োগে নিয়োগ পাবে, অর্থাৎ এই প্যানেল থেকে শুধুমাত্র রেগুলার ডিএলএডদেরই নিয়োগ দেওয়া হবে। এখন বিষয় হলো, পরবর্তীতে 22 স্টেট পাস যখন তোমরা দেখছো 2017-14 অর্থাৎ 11,765 প্যানেল ফ্রেশ ডিএলএড নিয়ে দেওয়া হবে, তখন তোমাদের তো সে নিয়ে চিন্তা করার কিছুই নেই, তোমরা একদমই ফ্রিতে থাকো, তোমরা শুধুমাত্র ফ্রেশ ডিএলএডরাই কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করছো। আরেকটা বিষয় আমরা জানি, যদি কোনোভাবে ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশানে এই রিক্রুটমেন্ট অর্থাৎ অনগোয়িং রিক্রুটমেন্ট 11,765 বিএড ঢুকে পড়ে, সেক্ষেত্রেও বাইরের টেনশন নেওয়ার কিছু নেই, কারণ আমরা জানি রিক্রুটমেন্ট প্রক্রিয়া আর টেট এক্সাম দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। টেটের সময় তাদের কোয়ালিফিকেশান ছিল, তারা বিএড দিয়ে বসেছে, কিন্তু যখন রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু রিক্রুটমেন্ট রুলস আলাদা বেরোবে, কারণ রিক্রুটমেন্ট রুলস আমরা কী জানি,
2 ইয়ার ডিএলএড ইন ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে এবং এইচএসে 50% নম্বর থাকতে হবে, টেট কোয়ালিফাইড হতে হবে। তো এই বিষয়গুলো শুধুমাত্র রেগুলার ডিএলএড যারা আছো তাদেরই আছে, অন্য কারো নেই। অতএব তোমরাও কোনো টেনশন নেবে না। 22 টেট পাস, শুধুমাত্র 22 টেট পাস যারা আছো তারা কিন্তু রেগুলার ডিএলএডরাই ইন্টারভিউ অংশগ্রহণ করছো। তো 22 টেট পাসদের বলবো ক্লারিফিকেশান কেসটা নিয়ে তোমরা মাথা ঘামাবে না। ক্লারিফিকেশান নিয়ে এনআরএস ডিএলএড নিয়ে তোমাদের মাথা ঘামানোর কিছু নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।